সাপে কামড় দিলে যেভাবে তাৎক্ষণিকভাবে কাউন্টার বিষ দরকার হয় রোগীকে বাঁচানোর জন্যে, ঠিক তদ্রূপ। এখন শেখ হাসিনার সেটা তার প্রতিপক্ষের কাছে যত বিশ্রী হোক না কেন, তার নিজের দলের নেতৃকর্মী যারা আছেন তাদের কাছে তার যে কোনো বক্তব্য অমৃতের মতো। এই গেল একটি পার্ট। আর এটা শেখ হাসিনা জানেন। জানার কারণে অবিরতভাবে তিনি এই এক্সাইলে থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে তিনি বলে যাচ্ছেন কে কী মনে করলো, কে কী সমালোচনা করলো, কে কী আবেগ দেখালো, কে কী বিবেক দেখালো, ডাজ নট ম্যাটার। তার অনেক দুঃখ, তার অনেক কষ্ট। তার কষ্টটা কেমন সেটা আমি জাস্ট একটু উদাহরণ দেই। ৭৫-এর ১৫ই আগস্ট তার বাবার লাশ বাড়ির মধ্যে পড়েছিল। পরিবারের সবাই নিহত। তিনি এবং তার বোন ছিলেন জার্মানিতে। তার লাশ অর্থাৎ তার বাবার লাশ যখন ওখানে পড়েছিল ঠিক সেই সময়টিতে দলে দলে আওয়ামী লীগের লোক বঙ্গভবনে ছুটে গিয়েছিল খন্দকার মোশতাকের কাছে আত্মসমর্পণ করার জন্য, তার ক্যাবিনেটে মোশতাকের ক্যাবিনেটে মন্ত্রী হওয়ার জন্য, এবং অনেকে মোশতাকের কদমবুচি করে নিজের আনুগত্য প্রকাশ করতে চেয়েছিল। এ দৃশ্য শেখ হাসিনা কখনো ভুলেন না এবং যতদিন তিনি ১৭ বছর ক্ষমতায় ছিলেন তার আগে বাংলাদেশে এসে ১৯৮১ থেকে একেবারে শেষ সময়টা পর্যন্ত তিনি প্রতিটি মুহূর্তে সেই কথাগুলো স্মরণ করেন। যারাই তার কাছে গিয়েছেন একটু আন্তরিকতা হয়েছেন, একটু আওয়ামী লীগের ব্যাপারে আবেগ দেখানোর চেষ্টা করেছেন, সবাইকে তিনি ধমকের সুরে বললেন যে তোমরা সেদিন কোথায় ছিলে যেদিন আমার বাবার লাশ পড়েছিল। আবার এখন তিনি বলেন একান্ত আপনজনের কাছে যে আমার বাবা যে দৃশ্য দেখতে পাননি সে দৃশ্যটা আমি দেখেছি। এই শহর থেকে অর্থাৎ ঢাকা থেকে আমাকে চলে আসতে হয়েছে ১৭ বছর, যাদের জন্য আমি সকল দুর্নাম বদনাম মাথায় নিয়েছি। ১৭ বছর ধরে যত অভিযোগ আমার বিরুদ্ধে সব তো এই দলের নেতাকর্মীর জন্য এবং দলের সাধারণ কর্মী সমর্থকের জন্য এবং অনেক ক্ষেত্রে জনগণের জন্য। তো আমার যে বিদায়, সেই বিদায় বেলায় তাদের ভূমিকা কী? আমার বিরুদ্ধে যেদিন মৃত্যুদণ্ডের রায় হলো, ফাঁসির রায় হলো, সেদিন এই বাংলাদেশে কোথাও ১০,০০০ লোক একত্র হয়েছে। আমার ৬ কোটি সমর্থক, ৩ কোটি শক্তি সামর্থ্যবান মানুষ, কিন্তু তারা একত্র হতে পেরেছে ১০,০০০ লোক। এরকম কোনো নজির আছে? কাজেই আমি কি করব তাদের জন্য? এটা তার একান্ত ভাবনা। মানুষ হিসেবে, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এটা তার মানবিক আবেদন, মানবিক অনুভূতি। কিন্তু নেতা হিসেবে, লিডার হিসেবে তিনি যখন চিন্তা করেন যে আমার তো আসলে কারো মুখের পানে চেয়ে থাকার সময় নেই। আমি যদি কারো মুখের পানে চেয়ে থাকি তাহলে তো আর চলবে না। সবাই আমার পানে চেয়ে আছে। কাজেই তার সেই যে আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, বেদনা এগুলোকে মাটি চাপা দিয়ে তিনি আবার রুখে দাঁড়ান এবং একটার পর একটা শব্দবোমা তিনি ছেড়ে দেন। সেই শব্দবোমায় কখনো ইউনূস, কখনো এনসিপি, কখনো জামাত, কখনো বিএনপি, আবার কখনো কখনো কোনো ব্যক্তি বা বিশেষ সে আক্রমণের শিকার হন এবং তছনছ হয়ে যায়।